বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে দেওয়া হবে ট্রাভেল পাস। যে মানে রং টাচ করছে, যদি কোনো কিছু বলতে যায় তাহলে বলে হয়তো আমার চরিত্রের দোষ, আর নাহলে ও চরিত্রের। গণপরিবহনে 83% নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। নেই আসন সংরক্ষণের বালাই। এখনো আলোর মুখ দেখেনি রাজধানীতে কাউন্টার ভিত্তিক বাস পরিষেবা। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। আক্রান্তদের 40% সমকামী। হাসপাতালে কিট সংকটে শনাক্তে জটিলতা। 1 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস। এবং খেজুর আমদানিতে শুল্ক জটিলতা। 7000 মেট্রিক টন খেজুর চট্টগ্রাম বন্দরেই ফেলে রেখেছেন আমদানিকারকরা। অভিযোগ ব্যবসায়ীদের, এবারও রমজানে দাম বাড়ার শঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। রোববার রাতে তার শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠক করে মেডিকেল বোর্ড। এবার কেয়ার হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো, তবে মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে রোববার দিনভর হাসপাতালের সামনে আসেন তার শুভানুধ্যায়ীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতে সাগর হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে সশরীরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছেন তার সবশেষ খবরাখবর নেওয়ার জন্য। ডক্টর জাহিদ জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। রাতে বেগম জিয়াকে দেখতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী করণীয় ঠিক করছে মেডিকেল বোর্ড। বিএনপি নেত্রীর সুস্থতায় দেশবাসীর দোয়া চান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বেগম জিয়াকে দেখে এসে গণমাধ্যমে জানান, কঠিন এই সময়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে, এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে। সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তারেক রহমানকে আনার জন্য? কেন, এটা তো বেসিক কাজ রাষ্ট্রের। তিনি দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন, দেশের মানুষও তাকে দলমতের ঊর্ধ্বে উঠে আপন মনে করেন। আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্য প্রয়োজন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল ইবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। মেডিকেল বোর্ড তখন সিদ্ধান্ত নেবে পরবর্তী কি ব্যবস্থা নেবে। তবে যতটুকু আমরা কথাবার্তা বলে বুঝলাম ওনার অবস্থা আগের মতোই, তবে একটু ইমপ্রুভ, কিন্তু আগের মতোই। এবং তাছাড়া ওনাকে দেশি বিদেশি ডাক্তার যেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে। বেগম জিয়ার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন ক্রিকেটার তামিম ইকবালও। উনি দেশের জন্য কত কিছুই করেছেন, উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে
সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের র্যালির কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। এই কর্মসূচিটি স্থগিত রাখছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। দ্রুত রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমিরাতের বিভিন্ন প্রদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও। বেগম জিয়ার সুস্থতা কামনায় অনেকেই রেখেছেন রোজা, আদায় করেছেন নফল নামাজও। দল মত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন সমাবেশে যেখানেই মিটিং হচ্ছে সেখানেই দোয়ার ব্যবস্থা হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, ফরিয়াদ করছি যাতে দেশের এই ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যাতে সুস্থ করে দেন এবং গণতন্ত্রের জন্য আগামী দেশ পরিচালনার জন্য যাতে ওনার পরামর্শ কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। জাতীয় নির্বাচন ও প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগকে কেন্দ্র করে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, বেগম জিয়ার অসুস্থতায় তাতে অনেকটা ভাটা পড়েছে। দলের ঊর্ধ্বে উঠে ওনাকে এখন বাংলাদেশের মানুষ সম্মান করে, প্রত্যেক দল নির্বিশেষে দলমত সবাই দোয়া করতেছেন। ইনশাল্লাহ আল্লাহ ওনাকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দিবেন। উনি সুস্থ হলে বাংলাদেশ সুস্থ হবে, উনি অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ। বেগম জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইতালির মনফাল কোনেউতেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি নেতারা বেগম জিয়ার সুস্থতায় সবাইকে দোয়া করার আহ্বান জানান এবং সারা বিশ্বের কাছে আবেদন রাখবো যে ওনার সুস্বাস্থ্য কামনার জন্য সবাই যেন আমরা যে যার অবস্থান থেকে যেন আমরা দোয়া করি। নাসরিন রুমি, সময় সংবাদ। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নিতে চাইলেও সরকার সহযোগিতা করবে। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচন গ্রহণযোগ্যতা নির্ভর করে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলে তারেক রহমান দেশে ফেরা নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনীতির পাশাপাশি এখন কূটনীতির ময়দানেও আলোচনার বিষয়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক সাংবাদিক প্রতিনিধিদের সংগঠন ডিক্যাবের আলাপনে উঠে আসে প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই। তার দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে নেই কোনো তথ্য। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ওয়ান টাইম ট্রাভেল পাসের ব্যবস্থা করা হবে বলেও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। দিল্লির সঙ্গে ঢাকার উষ্ণ সম্পর্ক শুধুমাত্র দুদেশের সরকারের মধ্যে ছিল, জনগণের মধ্যে নয়। উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত।
গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পুরো ঘটনা সমন্বয় করেন শেখ ফজলে নূর তাপস। সম্পৃক্ততা ছিল তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদেরও। রোববার রাতে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিশনের প্রধান আরও জানান, হত্যাকাণ্ডে বিদেশি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। প্রতিবেদন অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত। প্রধান সমন্বয়কারী শেখ ফজলে নূর তাপস। মিলেছে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততাও। পরে স্বাধীন কমিশন প্রধান জানান, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা সরাসরি জড়িত। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ, ডিজিএফআই প্রধানও সম্পৃক্ত। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। আরও জানান, বিডিআরকে দুর্বল করতেই হত্যাযজ্ঞে জড়িত হয় ভারত। দেশটির কাছে জবাব চাওয়ার সুপারিশ করা হয়েছে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। ভবিষ্যতে বাহিনীগুলোতে হত্যাযজ্ঞের মতো ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। মানে অপরাধে তারা জড়িত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট চায় জামায়াত সহ ৮ দল। রাজশাহী বিভাগীয় সমাবেশে এ দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলাদা আয়োজনে দলটির আমির বলেন, জামায়াত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না। গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজশাহীতে একই মঞ্চে জামাত সহ সমমনা 8 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট সাধারণ মানুষ চায় না। এ বিষয়ে আদেশ বাতিল করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি। একই দিনে গণভোটের কথা বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন। সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এদিকে সকালে রাজধানীতে এক সেমিনারে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ পিছিয়ে পড়ে, তাদের মূল ধরে টান দিতে হবে। জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে রাস্তায় নামতে হবে না। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। এ সময় কমিউনিটি ক্লিনিকের 200 কর্মীর মধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তিনি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। মাঠ পর্যায়ে এখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছে জামায়াত ও এনসিপি। আর মতভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো পরিবেশ সৃষ্টি নিয়ে ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি এটাকে কতটুকু কমিয়ে এনেছেন। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, নির্বাচনটা আর করতে পারবেন না। নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে
আমি অন্তত এটাই বিশ্বাস করি না। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা ও পেশিশক্তির হাতিয়ার মন্তব্য করে বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন করেই টেকসই গণতন্ত্রের পথ উত্তরণ সম্ভব নয়। ক্ষমতার সাথে যাদের কাছেই যুক্ত আছে, আমরা যদি এই বিষয়ে যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পথটা অত মসৃণ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে হলে মাঠ প্রশাসনের নিরাপত্তা, অস্ত্র, পেশিশক্তি, অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধ করে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে একটি ভোট কক্ষে 2টি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন সংশ্লিষ্ট 34 মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। ভোট গ্রহণের সময় বাঁচাতে মক ভোটিং এর পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তবে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়াতে চায় না কমিশন। নির্বাচনের দায়িত্ব পালনকারীদের ভাতা বাড়ানো হয়েছে। এছাড়া 1 মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকালকার মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স, যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিক তথ্য পর্যালোচনায় বলছে যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না, কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই, সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো 2টো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। আইনবিধিতে কোনো সংস্কার লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কিনা, আমি তো গত 15 বছর ভোট দিই না, আমি বলতে পারবো না। ভোরের সময় আরও থাকছে। সরকারিভাবে পরিচালনার 3 বছরের মধ্যে বেসরকারি খাতে ছাড়া হবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জানালেন উপদেষ্টা। গ্রাহকের আস্থা ফেরানোয় চ্যালেঞ্জ দেখছেন ব্যাংকাররা। শেখ রেহানাকে অবৈধভাবে সরকারি জমি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার মামলার রায় আজ। মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন টিউলিপ সিদ্দিকও। দেশের আদালতে এই প্রথম কোনো ব্রিটিশ এমপির রায় হতে যাচ্ছে। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে রায় ঘোষণা করা হবে। মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপপ্রয়োগ করে পূর্বাচল নতুন শহরে শেখ রেহানাকে 10 কাঠা প্লট বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। 32 জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে, প্লট বরাদ্দ দেওয়ার জন্য শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। দুদকের তদন্তে দেখা যায়, শেখ রেহানার নামে রাজুকের আওতাধীন সাভারের কোনাবাড়িতে 160% জমি এবং রাজধানী সেগুনবাগিচা ও গুলশানে একটি করে ফ্ল্যাট রয়েছে। কিন্তু রাজুকের জমি নেওয়ার সময় হলফনামায় নিজেকে ভূমিহীন দাবি করেন শেখ রেহানা। পরে 17 জনকে আসামি করে মামলাটি করে দুদক। এর আগে একই অভিযোগের অন্য 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে খারিজ হয়েছে অভিযোগ গঠনের রিভিউ আবেদন। আর ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবি করে ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে সোকল্ড মন্তব্য করেন ইনু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। রোববার ট্রাইব্যুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এ সময় তারা দাবি করেন, ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায়। 25,000-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো কল্ড বলা, এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই। এই ট্রাইব্যুনালের যে আইন, সেটা 1973 সালে স্পেশাল একটা আইন, ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এটা সংবিধান দ্বারা সুরক্ষিত। এই বিপ্লবকে, এই আন্দোলনকে, এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই, সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফজলুর রহমানের ওকালতের লাইসেন্স আছে কিনা প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান। ওনারা বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে
এই প্রসিডিংটা চলছে, যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয়। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গণপরিবহনই ভরসা নারীদের, কিন্তু যাত্রাপথে তাদের নিরাপত্তাহীনতা যেন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। নির্ধারিত আসনের নিয়ম না মানা থেকে শুরু করে নিত্যদিনের মানসিক ও শারীরিক হয়রানি কঠিন করে তুলছে নারীর যাত্রাকে। ফাহরিয়া ফারুকের রিপোর্ট। ওঠার সময় আর কি অন্যদেরা টান দিছে, পুরুষরা মহিলাদের সিটে বসে থাকে, বাসে যারা যারা থাকে তারা কেউ কিছুই বলে না। সমস্যা তো মোটামুটি হয়। প্রতিদিনের এই যাত্রা যেন নারীদের জন্য এক নীরব যুদ্ধ, শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এ যুদ্ধ নারীর নিরাপত্তা নিশ্চিতেরও। কিন্তু প্রশ্ন থেকে যায়, গণপরিবহনের উপর নির্ভরশীল এদেশের অধিকাংশ নারী ঠিক কতটা নিরাপদে পৌঁছান তার গন্তব্যে। বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্কের এক জরিপ বলছে, দেশের গণপরিবহনে যাতায়াতকারীদের মধ্যে 83% নারী প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। যদিও সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য 9টি আসন সংরক্ষিত থাকার কথা, কিন্তু সড়ক ঘুরে দেখা যায় অধিকাংশ বাসে এ নিয়ম উধাও। ছেলে মানুষই বাসের মধ্যে ওঠার সময় যে কাদের মধ্যে যে মানে রং টাচ করছে, যদি কোনো কিছু বলতে যায় তাহলে বলে হয়তো আমার চরিত্রের দোষ, আর নাহলে ও চরিত্র, কিন্তু সরাসরি চরিত্র নিয়ে কথা বলে দেয়। মহিলাদের সিটে বসে থাকে, তখন মহিলারা বললেও তারা সিটটা দিতে চায় না। আমরা নাইমা দাঁড়ায় ব্রেক করে মহিলারা উঠাই নামাই পরে। কাগজে কলমে নিয়ম থাকলেও তার বাস্তবায়ন না থাকায় মাঝে মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে জানান পুরুষ যাত্রীরা। মহিলাদের সিটে পুরুষ বসে না, বরঞ্চ মহিলারা পুরুষের সিটে বসে। হ্যাঁ, পুরুষের সিট এগুলো মহিলাদের সিট সামনে। অনেকাংশ তো সেফ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু হয়তো বা অনেক সময় হয়, কিন্তু যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নিরাপদ যাত্রায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীতে চালু করা হয় কাউন্টার ভিত্তিক বাস পরিষেবা। 21টি কোম্পানির 2610টি গোলাপি রঙের বাস যাত্রা শুরু করলেও মুখ থুবড়ে পড়েছে সেই প্রকল্প। এ বিষয়ে জানতে মহিলা বিষয়ক অধিদপ্তরে যায় সময় সংবাদ, তবে কথা না বলে এড়িয়ে যান দায়িত্বরতরা। বিশেষজ্ঞরা বলছেন, নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণমূলক ভূমিকা। নারীকে যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে এই দেশের একজন নাগরিক, সমান মর্যাদা, সমান অধিকার, তার কাজ করার অধিকার আছে, তার বাইরে যাওয়ার অধিকার আছে, এটা আমরা যদি মানসিকতা আমাদের পরিবর্তন না করি, এটা তো হতেই থাকবে যতই আইন করা হোক। নারীদের জন্য ঢাকা শহরে যদি আমি বলি, প্রচুর পরিমাণে আলাদা বাস দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আলাদা বাস দিতে হবে, সারাক্ষণ তো বলা হচ্ছে সম অধিকারের কথা, কিন্তু সম অধিকার আর এই ধরনের পাবলিক প্লেসে হ্যারাসমেন্টের নারী হওয়ার জায়গাটা দুটো ভিন্ন জিনিস। সমাজের সব শ্রেণীর মানুষের মানসিকতা পরিবর্তনের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। দিন শেষে নারী গন্তব্যে পৌঁছায় ঠিকই, কিন্তু প্রতিদিনের এই যাত্রা প্রশ্ন তোলে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে কবে। বিশেষজ্ঞরা বলছে, যাতায়াতে নারীর নিরাপত্তা নিশ্চিতে আইনের পাশাপাশি প্রয়োজন মানসিকতারও পরিবর্তন। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে 2 ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সচিবালয় স্টেশনে মেট্রো রেলের 2টি কারের মধ্যবর্তী স্থানে 2 ব্যক্তি উঠে পড়েন। একজনকে নামানো হলেও দৌড়ে পালিয়ে যান আরেকজন। এ ঘটনায় রোববার রাত 8:05 থেকে বন্ধ হয়ে যায় অবশিষ্ট সময়ের জন্য মেট্রো রেল চলাচল। তবে সোমবার যথাসময়ে মেট্রো রেল চলাচল করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 2030 সাল নাগাদ দেশ থেকে এইচআইভি বা এইডস নির্মূলের পরিকল্পনা সরকারের, যদিও প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী এ রোগে আক্রান্তের সংখ্যা। গবেষণা বলছে, আক্রান্তদের মধ্যে 40% সমকামী।
যন্ত্রপাতি, জনবল এবং কিট সংকটে পুরোপুরি চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়নি আক্রান্তদের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে কিট সংকটের সমাধান মিলবে 1 সপ্তাহের মধ্যেই। এইডস প্রতিরোধে সচেতনতা বাড়াতে 1 ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। নুরুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসাইন। ভিতরে 80% এইচআইভি তার সঙ্গে যদি চেক করা হয় 15 থেকে 25 পর্যন্ত হচ্ছে পরিমাণ ধরা হবে, তার স্টুডেন্ট থাকবে বেশি। রাজধানীতে এইডস সংক্রমণ নিয়ে এমন আশঙ্কা আক্রান্ত এ যুবকের। অ্যালার্জি পরীক্ষা করতে যেয়ে শনাক্ত হয় এইডস। জানান সমকামিতায় জড়িয়ে যাওয়ায় এমন পরিণতি তার। সবাইকে বলবো যে এই ভুল পথে না যেতে সবাই সাধারণভাবে জীবনযাপন করো, কারণ একটা ভুলের জন্য সারা জীবন পস্তাইতে হবে। চাই না যে আমার এরকম কেউ পস্তায়। চিকিৎসকরাও বলছেন একই কথা। বর্তমানে দেশে এইচআইভি আক্রান্তদের মধ্যে প্রায় 40%ই সমকামী। 50% বা আরও অ্যারাউন্ড 40% বিদেশ থেকে এরা ওইভাবে আসে। আর কিছু তো আসে যে এই বাংলাদেশে বিভিন্ন যে ট্রান্সপ্লান্টের মাধ্যমে বা ব্লাড ট্রান্সফিউশন অথবা রেনাল ট্রান্সপ্লান্ট এসবের মাধ্যমেও কিছু 4-5% হয়তো এখান থেকে আসা। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। চলতি বছর এখানে চিকিৎসা নিয়েছেন প্রায় 300 এইচআইভি রোগী। বর্তমানে ভর্তি আছেন 12 জন। কিট সংকটের পাশাপাশি জনবলের অভাবে বিশেষ চিকিৎসার প্রয়োজন হলেও তা পাচ্ছেন না রোগীরা। তা আমাদের এখানে যারা ভর্তি হয় তারা আসলে খুব খারাপ পর্যায়ে এসে ভর্তি হয়। তা আমরা যেটা ফেস করি যে আমাদের এখানে এই রোগীগুলোর আসলে এইচআইভি ছাড়া অন্য আরও অনেকগুলো ডিজিজ থাকে, এবং এইগুলোর জন্য যেই ধরনের ল্যাবরেটরি দরকার, ল্যাবরেটরি যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা আমরা ওদের দিতে পারি না। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অনেক সময় ফোন করে ওভার ফোনে যে এই পেশেন্টগুলোকে আমাদের এখানে পাঠিয়ে দেবে, যেগুলো ইন্টেনসিভ কেয়ার লাগে। তখন আমরা আসলে ওই সাপোর্টটা দিতে পারি না। লাইফ সাপোর্ট দেওয়ার যে ইয়েটা, ওইটা আমাদের জনবলের সংকট আছে। দেশব্যাপী এইডস শনাক্তকরণ কেন্দ্রগুলোতেও আছে কিট সংকট, যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি সপ্তাহেই কেটে যাবে তা। সেকেন্ড কিটটা আমাদের কিছুটা স্বল্পতা ছিল। আমরা যখন কিটটা বিমানবন্দরে যখন আসে তখন তার 1 দিন বা 2 দিন আগে এটা আগুন লাগে, তো ওইখান থেকে আমরা ওই কিটটা এখনও আমরা পাইনি। ইন দ্য মিন টাইম আমরা এ সপ্তাহে কাল বা পরশু আমরা সেই কিটটা পেয়ে যাব। এইডস এসটিডি কন্ট্রোলের তথ্য অনুযায়ী দেশে 2024 সালে এ রোগে আক্রান্ত হয়েছেন 1438 জন, মারা গেছেন 195 জন। 2023 সালে আক্রান্ত হন 1276 জন এবং মৃত্যু হয় 266 জনের। আর চলতি বছর আক্রান্তের সংখ্যা ছড়াতে পারে 1,500। একদিকে যখন সীমা ছাড়িয়ে বাড়ছে রোগীর সংখ্যা, অন্যদিকে 2030 সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূলের পরিকল্পনা করছে সরকার। একই বেডে ঘুমালে কিংবা একই প্লেটে খেলে এইডস ছড়ায় না। চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এইচআইভি রোগীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সহকারী অধ্যাপক থেকে পদোন্নতির দাবি বিসিএস শিক্ষকদের। অন্যদিকে 9ম গ্রেডের দাবিতে অনড় মাধ্যমিকের শিক্ষকরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষক ও সরকারি মাধ্যমিকের শিক্ষকেরা। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি চান 26 থেকে 31 বিসিএস এর পদোন্নতি বঞ্চিত শিক্ষকেরা। আমাদের ন্যায্য অধিকার, পদোন্নতি বঞ্চিত আমরা। এখন যদি আমাদেরকে আসলে পদোন্নতি দেওয়া হয় তাহলে সরকারের কিন্তু কোনো এক্সট্রা আর্থিক কোনো সংশ্লেষ থাকছে না। অন্যদিকে সহকারী শিক্ষক পদকে 9ম গ্রেডে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তৈরি সহ 4 দফা দাবিতে অবস্থান নেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিএস শিক্ষকদের। আর দাবি না মানলে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে 6 দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা সহ অন্য সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
শনিবার থেকে শহীদ মিনারে অবস্থান করা স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানো ও দাবি আদায় না হলে রাজপথ ছাড়বেন না তারা। আমাদের মূলত প্রথম দাবি ছিল টেকনিক্যাল পদমর্যাদা, ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের 11তম গ্রেডে উন্নীত করা। একই পদে ঢুকে একই পদে চাকরি থেকে বিদায় নেওয়া, এটা যে কতটা লজ্জার, এর যে লজ্জা শুধু আমাদের নয়, এ লজ্জা পুরো জাতির। আমাদের কর্মসূচি এটা কিন্তু আজকের নতুন নয়। আমরা সচিবালয় ঘেরা করব, ডিজি অফিস ঘেরাও, যমুনার অভিমুখে আমরা যাত্রা করব। আমরা আন্দোলন করবই, এটা আমরা প্রাপ্য দাবি। তারাও তো নিজে বলতেছে, সচিবরাও বলতেছে, ডিজিরাও বলতেছে, সব ডাক্তাররাও বলতেছে, এটা স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি। সরকারি মালিকানায় কার্যক্রম শুরুর অপেক্ষায় 5টি ব্যাংকের সমন্বয়ে গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে আগামী 2-3 বছরের মধ্যে ব্যাংকটি ছেড়ে দেওয়া হবে বেসরকারি মালিকানায়। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, শক্তিশালী অপরাধ গোষ্ঠীর কারণেই ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট কাজ করতে পারেনি। ব্যাংকাররা বলছেন 2 বছর এই ব্যাংকটির ওপর আস্থা ফেরানো চ্যালেঞ্জিং। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। লুটপাটের শিকার দেশের 5 ইসলামী ব্যাংকে একীভূত করে কার্যক্রম শুরুর পথে সম্মিলিত ইসলামী ব্যাংক। অন্যান্য দেশে পুরনো হলেও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘটনা বাংলাদেশে এই প্রথম। মূলত অনিয়মের মাধ্যমে ব্যাংকগুলো থেকে বের করা বেশিরভাগ অর্থ পাচারের কারণেই ভঙ্গুর হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। এমন প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত সরকারের পক্ষ থেকে পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে কার্যক্রম শুরুর পর 2-3 বছরের মধ্যেই বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা অর্থ উপদেষ্টার। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। যে ব্যাংকগুলিকে আমরা মার্জ করছি, ওদের মামলা করতে পারার সামর্থ্য। ওরিয়েন্টাল ব্যাংক দেশে একটা পাওয়ারফুল গ্রুপ ছিল, আপনারা জানেন। তো ওরা কেস করে, কিন্তু আনফর্চুনেটলি যারা কিনেছে, আমি বলবো তাদেরই দুর্বলতা। একটা মালয়েশিয়ান কোম্পানি কিনেছে, তো ওরা যে ম্যানেজমেন্ট, ওদের আরও অনেক জায়গায় ব্যাংক টেক আছে, কিন্তু এখানে যে ম্যানেজমেন্টকে দিয়েছে, দে আর নট ভেরি এফিশিয়েন্ট। ওরা একটা মনোযোগ দেয় না। নতুন ব্যাংকটা তো আপাতত গভর্নমেন্টের সাথে থাকবে। আমরা চেষ্টা করব বোর্ডটা এবং চেয়ারম্যানের বেটার হয়। আলটিমেটলি এইম হলো 2 বছর বা 3 বছর পর এটাকে আমরা প্রাইভেটাইজ করে ফেলব, স্ট্র্যাটেজিক পার্টনার। দীর্ঘমেয়াদে ব্যাংকটি নিয়ে সিনিয়র ব্যাংকার ও অর্থনীতিবিদদের পরামর্শ, আগে আস্থা ফেরাতে হবে গ্রাহকদের, আর বেসরকারীকরণের সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক সরকারের ওপর। 2 বছরে এটা দাঁড়ায় যাবে, আমার কাছে এটা হতে পারে, কিন্তু ভেরি 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 ডিফিকাল্ট। আগে কাস্টমারের আস্থা তাকে আনতে হবে। কাস্টমারের আস্থা আনতে গেলে সে কত টাকা ডিপোজিট, কি হিসাব করে কত দিনে দেবে, পুরা টাকাটা আমি কত দিনে শোধ করতে পারবো, সেটাকে হিসাব করতে হবে। নতুন ডিপোজিট তখনই আসবে যখন পুরানা কাস্টমাররা তাদের টাকা ঠিক মতন পাচ্ছে, কিন্তু বন্ধ হয়ে গেলে তারা নতুন আসবে না। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, কাস্টমারের সঙ্গে সঙ্গে যারা এমপ্লয়িজ আছে তাদের কি হবে? তারা কি গোল্ডেন হ্যান্ডশেক পাবে, 3 মাসের মাইনা পেয়ে যাবে, না ইমিডিয়েটলি চাকরিচ্যুত হবে, নাকি তাদের চাকরি কন্টিনিউ? এটাও কিন্তু কোনো ডাইরেক্ট কোনো কিছু বলা হয়নি। তাদের বলা হচ্ছে কারা অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, তারা সব ঠিক করবে 1 বছর। তারপর এটা বলা হচ্ছে শেয়ার মার্কেটে দেওয়া হবে নতুন শেয়ার, এটা পাবলিক হবে, পাবলিক শেয়ারিং হোল্ডিং হয়ে যাবে। এগুলি কিন্তু স্বপ্ন, এগুলি কিন্তু বাস্তব এত তাড়াতাড়ি করা সম্ভব না। যেহেতু মোটামুটি একটা দীর্ঘমেয়াদী এবং একটা পলিসির কনসিস্টেন্সির একটা বিষয় আছে, তো সেই জন্য এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, কারণ সামনের এই চ্যালেঞ্জটা কিভাবে আসলে অতিক্রম করবে, কারণ সরকারের পরবর্তী সরকার এটাকে কিভাবে দেখবে সেটার উপরেই অনেক কিছু নির্ভর করবে। আর্থিক খাতের সংস্কার দৃশ্যমান করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তবে ব্যাংক খাত পুনর্গঠনে পরিবর্তন এলেও সংকটে থাকা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকলো না। প্রায় 18 মাসের দেন দরবার আর প্রক্রিয়া শেষে একীভূত হওয়া দুর্বল 5 ব্যাংক নাম পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় অংশ নেন নতুন ব্যাংকের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।
এর আগে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে গেল 9 নভেম্বর প্রাথমিক অনুমোদন দেয় সম্মিলিত ইসলামী ব্যাংকের, যেখানে আরজিএসসি থেকে কোম্পানির নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলা সহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকটির কার্যক্রম শুরু হলো। আজকে কি অনুমোদন হয়ে গেছে? নতুন ব্যাংক পরিচালনায় ব্যাংক কর্মকর্তাদের বেতন, আমানতকারীদের অর্থ পরিশোধের নিয়ম এবং কী হারে সুদ দেওয়া হবে তা শিগগিরই স্কিম আকারে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। যারা এতদিন টাকা তুলতে পারেননি তাদের জমা টাকার উপর 4% মুনাফা দেয়া হতে পারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শুল্কহার পুনর্নির্ধারণ জটিলতার নিরসন না হওয়ায় আসন্ন রমজানে দাম বাড়ার পাশাপাশি খেজুরের বাজারে অস্থিরতা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। গত 4 মাসে 7,000 মেট্রিক টন খেজুর আমদানি হলেও শুল্ক কমার আশায় বন্দরে ফেলে রেখেছেন আমদানিকারকরা। অবশ্য খেজুর আমদানিতে শুল্কায়নযোগ্য মূল্য ও আমদানি শুল্ক যৌক্তিককরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 6,761 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় অন্তত 4,000 মেট্রিক টন বেশি। অবশ্য 2024-25 অর্থ বছরে 81,922 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল। রমজান কাছাকাছি চলে আসলো, শুল্কহার জটিলতার কারণে ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে মত শুল্ক কর্মকর্তার। ব্যবসায়ীরা এখনো আশা করে আছেন যে রমজান উপলক্ষে হয়তো টিটেটা কমানো হবে এবং সেক্ষেত্রে তারা আমদানির পরিমাণটা আরও বাড়াবেন। প্রতি বছরই রমজান শুরু হওয়ার কয়েক মাস আগেই খেজুরের বাজার অস্থিরতা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। এবারও শুল্ক জটিলতায় ভুগছে খেজুর আমদানি। বিশেষ করে আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা। আমদানি হচ্ছে, আমদানিতে কেউ নিচ্ছে না এখন ফুড থেকে, কারণটা হচ্ছে এখন যদি দাম কমে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই জন্য কেউ খেজুর নিতে চাচ্ছে না। ট্যাক্স কমার অপেক্ষায় আছে, কাস্টমার দেখা যাচ্ছে যে মালের রেট আরও কমলে তখন বেচে কিনা হয়তো একটু বাড়বে। 2023-24 অর্থ বছরে তৎকালীন সরকার আমদানিকৃত খেজুরকে বিলাসবহুল পণ্য হিসেবে ঘোষণা দিয়ে শুল্কহার 1 থেকে 3 মার্কিন ডলার বাড়িয়ে দেওয়ার পর থেকে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববাজারে খেজুরের দাম বেড়ে যাওয়া। আর তাই খেজুরের আমদানি শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ে চিঠিও দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। 40-50 টাকা থেকে প্রায় 200 টাকা প্রতি কেজিতে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সেই কারণে যদি এবছর ডিউটিটা না কমায় সাধারণ ভোক্তারা খেজুর খেতে পারবে না। আর ডিউটিটা যদি আগামী 15 দিনের মধ্যে না কমায় খেজুরও আমদানি হবে না, তখন ক্রাইসিস হয়ে যাবে বাজারে। বর্তমানে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ হিসেবে 5 কেজির প্রতি প্যাকেট মেটজুল খেজুর 7,500 টাকা এবং সর্বনিম্ন আজোয়া 2,500 টাকা দরে বিক্রি হচ্ছে। অবশ্য রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্কায়নযোগ্য মূল্য ও আমদানি শুল্ক যৌক্তিককরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার যদি ডিউটি না কমায় তাহলে খেজুরের বাজার যে পরিস্থিতি এখন, খেজুর আসার সম্ভাবনা নাই। বাংলাদেশে রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিশর, জর্দান, ইরাক, ইরান এবং তিউনিসিয়া থেকে আমদানি করা হয় এসব খেজুর। চলতি অর্থ বছরের 4 মাসে চাহিদার বিপরীতে খেজুর আমদানি হয়েছে তুলনামূলক বেশি, কিন্তু শুল্ক হার বেশি হওয়ার কারণে সেই খেজুর বাজারে না এনে রেখে দেওয়া হয়েছে রেফার কন্টেনারে করে চট্টগ্রাম বন্দরে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে শুল্ক হার কমানো হলে আমদানি যেমন বাড়বে ঠিক তেমনি আমদানি করা খেজুরও চলে আসবে বাজারে এবং দামও থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। বরিশাল শহরের 95% ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। মাত্র 5% ভবনে আধুনিক যন্ত্র থাকলেও তা আবার ব্যবহার বিধি জানেন না অনেকে। অথচ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 2 যুগ পার হচ্ছে আর বহুতল ভবনের সংখ্যাও বাড়ছে।
অগ্নিকাণ্ড ঝুঁকি বাড়লেও নিরাপত্তা জোরদারে বাড়ে না পদক্ষেপ। বিস্তারিত অপূর্ব উপর রিপোর্টে। আগুনের লেলিহান শিখায় কেবল সম্পদ নয়, পড়ে মানুষের স্বপ্ন। এক একটি দুর্ঘটনার পর নড়ে চড়ে বসে নিয়ন্ত্রক সংস্থাগুলো, কিন্তু তারপর আর এগোয় না। বরিশাল মহানগরীর বহুতল ভবনের বেশিরভাগই নেই কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা। কোথাও আছে নামে মাত্র যন্ত্র, কোথাও বা এর ব্যবহারই জানেন না কেউ। প্রশ্ন উঠেছে, দুর্ঘটনা ঘটলে কে বাঁচাবে কাকে? এমন একটা মেডিকেলে কোনো কিছুই নাই আগুন নিবানোর জন্য। ফায়ারের নিবানোর যে স্টিম বুশার, এটা আমার কখনো ব্যবহার করা হয়নি, আমার জানা নেই। এখানে যদি আগুন লাগে কে কারে বাঁচাইবে একমাত্র আল্লাহই ভালো জানে, কোনো মেশিনপত্র আমি দেখিনি। শহরের আদালতপাড়া কিংবা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে ছোট বড় মার্কেট, যেখানে প্রতিদিন সমাগম হয় হাজারো মানুষের। এখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের ভয়, অগ্নিকাণ্ডের শিকার হলে জীবন আর মালামাল হারাতে হবে দুটোই। এমনকি বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও নেই কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা। আমাদের দোকানটা একেবারে ভিতর সাইডে, এখানে যদি কোনো সময় অগ্নিসংযোগ হয় বা কোনো রকম আগুন ধরে যায়, এর নিবারণের কোনো ব্যবস্থা নেই। আমরা কিছু কিছু জায়গায় ফায়ার এক্সটিংগুইশার আমরা দেই, বাট একটা এক্সটিংগুইশার রাখা যায় না, চুরি হয়ে যাচ্ছে। একটা সেন্ট্রাল ফায়ার ফাইটিং সিস্টেম, যেহেতু পুরনো ভবন হাসপাতালগুলোতে এই সিস্টেমটা নাই। বরিশালের অনেক বহুতল ভবনে আইনের তোয়াক্কা না করে অগ্নিকাণ্ড মোকাবিলায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাই অবিলম্বে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দাবি উঠেছে। ফায়ার সার্ভিস বলছে তাদের সক্ষমতাও বাড়ানো দরকার, যদিও সংকট নিয়ে অগ্নি নির্বাপনে সদা প্রস্তুত বলে জানায় ফায়ার ফাইটাররা। আগুন লাগলে যাতে জলাশয়গুলো থেকে পানি ব্যবহার করে আগুনগুলো নিভানো যায় এবং প্রয়োজনীয় যে সমস্ত ইনস্ট্রুমেন্টস দরকার আগুন নিভানোর জন্য তাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে। শিল্প কারখানা যদি তার সম্পূর্ণ সেফটি বাস্তবায়ন না করে, তাহলে তাদের কোনো কার্যক্রম বা নবায়ন করা যাবে না। এমনকি ডিসির মাধ্যমে প্রজন্মতে তাদেরকে আমরা মোবাইল করে আনতে পারি। দুর্ঘটনার পরে নয়, আগেই প্রস্তুতি থাকলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলছেন সচেতন মহল। চলতি বছর শেষ হতে না হতেই 10 মাসে 1133টি অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশালে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 11 কোটি টাকা। ফায়ার সার্ভিস বলছে প্রায় 5 লাখ মানুষের বসবাসের এই শহরে মাত্র 5% ভবনে রয়েছে আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা, বাকি 95% ভবনই রয়েছে আগুনের ঝুঁকিতে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গত এক বছরে বরিশালের সহস্রাধিক মানুষ বেকার হয়েছেন। নোটিশ ছাড়াই চাকরিচ্যুত শ্রমিকের সংখ্যা বাড়ছে। হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় আর্থিক দৈন্যদশায় দিন পার করতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে। অর্থনীতিবিদদের মতে সংকট মোকাবিলায় সরকারের অঞ্চল ভিত্তিক নজরদারি বাড়ানো প্রয়োজন। অপূর্ব উপর রিপোর্ট। কোম্পানিতে চাকরি করতে যাই আমার হাত চললেই আছে, ঠিক আছে, আমার চাকরি থেকে এরা বরখাস্ত করছে। হঠাৎ চাকরি চলে গেছে, তবে রোজ সাত সকালে অফিসের সামনের রাস্তায় এসে অসহায়ের মতো বসেন তারা। দুই প্রজন্মের মানুষের বয়সের ব্যবধান থাকলেও একই হাহাকার তাদের। জীবনের শেষ প্রান্তে এসে চাকরি হারিয়ে দিশেহারা 50 মানুষটি, আর সদ্য বিয়ে করা পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবকটিরও চোখে মুখে অচেনা ভয় আর রাজ্যের হতাশা। আমার চাকরির টাকা দিয়ে আমার সংসার সব চলে, কর্মস্থান থেকে বের করে দেয়, আমরা এতগুলো ফ্যামিলি কোথায় যাব? বরিশালে ওষুধ কোম্পানি অপসিনিন ও মেডিমেট এবং ফরচুন সুজ, অমৃত মিনারেল ওয়াটার সহ অন্তত 10টি প্রতিষ্ঠান থেকে গত 11 মাসে চাকরি হারিয়েছেন কমপক্ষে 1,500-এরও বেশি মানুষ। এ নিয়ে আন্দোলন সংগ্রামও কম হচ্ছে না, তবে আয়ের পথ হারানোর সংখ্যা বাড়ছেই। 570টা ফ্যামিলির সাথে মালিক পক্ষ হঠাৎ করে বৈষম্য শিকার হয়েছে। আমরা মালিকের সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই নেই। বেতনের দাবি নিয়ে আর কি ছাঁটাই করা হয়েছে। আন্দোলনের মুখে শ্রমিক একবার অধিকার দিয়ে পরে আবার ছাঁটাই করে সেই অধিকারপ্রাপ্ত শ্রমিকদেরকে কারখানা থেকে সরিয়ে দেওয়া এবং সংগঠন করার প্রবণতাকে দমন করার জন্য এই ছাঁটাইগুলি হচ্ছে। সবশেষ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বরিশালে বেকারত্বের সংখ্যা 1,39,000। তার মধ্যে নতুন করে গত এক বছরে লাফিয়ে লাফিয়ে যেন বাড়ছে এই সংখ্যা। চলতি বছরের জানুয়ারিতে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয় বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন কর্মচারীকে।
এমনিতেই বরিশালে কলকারখানা কম, তার উপরে বাড়ছে বেকারত্ব। অর্থনীতিবিদদের মতে অঞ্চলভিত্তিক বাজেট বা সরকারের বাড়তি বরাদ্দ সহ সরকারের সুদৃষ্টি দরকার, অন্যথায় স্থানীয় অর্থনীতিতে চাপ দূর করা সম্ভব নয়। আরও সংকুচিত হয়ে যাচ্ছে এটা উৎপাদনের উপর এবং বরিশালের বিভিন্ন যে শিল্পভিত্তিক যে কর্মসংস্থান তার উপর একটি নেতিবাচক প্রভাব তৈরি করে। একটা উপযোগী নীতিমালা থাকা উচিত, যে নীতিমালার আলোকে একটা পরিবেশ বান্ধব, অর্থনীতি বান্ধব, জনবল বান্ধব একটা প্রক্রিয়া থাকা উচিত। সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে বরিশালে 1082টি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে বন্ধ কিংবা হাত বদলের সংখ্যা 68টি। গত এক বছরে অন্তত 1,500 মানুষ কর্ম হারিয়েছে, যদিও বেসরকারি হিসেবে এই পরিসংখ্যান আরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোগান্তির আরেক নাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার প্রধান সড়ক। কয়েক বছর ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরা, যান চলাচলের সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসী। এ অবস্থায় দ্রুতই সড়কটি মেরামতের কথা জানালেন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য, সুজন দাসের তোলা ছবিতে রিপোর্ট। বড় বড় গর্ত, পিচোটা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এটি বরিশাল বরগুনা আঞ্চলিক মহাসড়কের মির্জাগঞ্জ অংশ। বিকল্প না থাকায় প্রতিদিন এ সড়ক পেরিয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয়দের। শুধু আঞ্চলিকই নয়, বরগুনা থেকে বরিশাল ও রাজধানী যাবার একমাত্র ভরসা এই সড়ক। অথচ বছরের পর বছর কেটে গেলেও করা হয়নি সড়ক মেরামত। এতে ছোট বড় গর্তের পাশাপাশি প্রচুর ধুলাবালিতে নাজেহাল সড়ক ব্যবহারকারীরা। এত রাস্তা খারাপ, এক বলার মতো না। দুলের লাগিয়া দোকান পরে মালামালের উপরে ঝাড়তে আমাকে শ্বাস প্রশ্বাসে নানা রকমের সমস্যা দেখা দেয়। রিপেয়ারিং করে হয়তো 6 মাসও কন্টিনিউ করে না, তারপর আবার ভাঙ্গে চুরে যায়। যাত্রীর মাথা কোমর থাকে না, বেকাতারা পড়ে যায়। এ অবস্থায় পরিবেশ বান্ধব ইউনিব্লক দিয়ে সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়ার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। পরিবেশ বান্ধব ইউনিব্লকের মাধ্যমে এই জায়গাটা আমরা একটু উঁচুও করব এবং সেটা ইউনিব্লকের মাধ্যমে এটা যদি কাজটা করি তাহলে হয়তো আমাদের যে পানিতে যে নষ্ট হয়ে যায় রাস্তাটা বারবার, সেটা হয়তো এটা আর হবে না। মির্জাগঞ্জ উপজেলায় প্রায় 3 কিলোমিটার সড়কের বেহাল দশা। সময় সংবাদ, পটুয়াখালী। ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে পিরোজপুরের টগড়া চরখালি রুটে ফেরি চলাচল। যাত্রী ও যানবাহন চালকরা বলছেন 2 ঘাটে ফেরির জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহনের মালামাল। তবে দ্রুত নদী খননের আশ্বাস সংশ্লিষ্টদের। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শুষ্ক মৌসুমের শুরুতেই ডুবোচর বেড়েছে পিরোজপুরের বলেশ্বর ও কচা নদীতে। এতে ভাটার সময় আটকে যাচ্ছে বিভিন্ন নৌযান। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে টগড়া চরখালি রুটে ফেরি চলাচলে। যাত্রী ও যানবাহন চালকরা বলছেন 2 ঘাটে ফেরির জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক সময় ডুবোচরে আটকে যায় ফেরি। দীর্ঘ সময় অপেক্ষা করায় যাত্রী ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহনের মালামাল। শীঘ্রই নদী খনন জরুরি বলছেন তারা। নামতে সমস্যা, উঠতে সমস্যা। আমাদের এই নতুন গাড়ি ধরেন ভেঙে বাম্পার বাইজে যায়। ভাটার সময় পার হইতে পারি না, আমাদের গাড়িতে কাঁচা পান পণ্য থাকে, ঘন্টার পর ঘন্টা বৈশা থাকে, মাল নষ্ট হয়ে যায়। জ্বর হইলে এবার দেখা গেছে যে ছাড়ান যায়। হ্যাঁ, ছাড়া তো পানি না থাকলে কিভাবে আমরা চালাবো? প্রতিদিন প্রায় হাজার গাড়ি খুলনা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখান থেকে লোকজন যাতায়াত করতে খুবই কষ্টকর হয় এবং গাড়িতে অ্যাম্বুলেন্স উঠলে রুগী অনেক সময় বাজিয়ে পড়ে, রুগী মারাও যায় তাদের। এদিকে দ্রুত নদী খননের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বরাবরের মতো এবছরও বিআইডব্লিউটিকে চিঠি লিখেছি যাতে ওনারা নদীতে খননের মাধ্যমে ফেরি চলাচলের পথটাকে সচল রাখেন। ক্রস সেকশন সম্পাদন করেছে এবং তাদের ক্রস সেকশন নিয়ে এবং ডিজাইন অফিসে পাঠাবে এবং ডিজাইন অফিসের আলোকে আমরা পরবর্তী কার্যক্রম আমরা নিব। প্রতিদিন টগড়া চরখালি রুটে 50,000-এর বেশি যাত্রী চলাচল করে। সময় সংবাদ, পিরোজপুর। বরেন্দ্র অঞ্চল নওগাঁয় শীতের প্রকোপ। গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস নিয়ে এসেই চলছে গুড় তৈরির কর্মযজ্ঞ। বিস্তারিত জানাতে সমবায় এলাকায় আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি।
দিন যত গড়াচ্ছে শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়ছে এবং সেই সাথে শীতের অন্যতম অনুষঙ্গ আসলে এই খেজুরের রস। আমরা দেখছিলাম আসলে গাছিরা এই সময়টাতে খেজুর গাছ থেকে রস সংগ্রহের একটা কর্মব্যস্ত সময় তারা পার করছেন এবং এবার কিছুটা বিলম্বিত হয়েছে শীতের রস এই আহরণের বিষয়টি। আমরা এখানকার গাছিরা বলছিলেন যে কিছুটা বৈরী আবহাওয়া ছিল প্রথম দিকে, পরবর্তী ধাপে কিন্তু আস্তে আস্তে যত শীতের ক্রমান্বয়ে ধকল বাড়ছিল সেই সাথে কিন্তু রসের সংগ্রহের যে মাত্রা সেটাও বেড়েছে এবং সেই সাথে গাছগুলোতে কিন্তু রসের এই মুহূর্তে রসের যে পরিমাণ সেটাও বাড়ছে। সব মিলে আসলে বরেন্দ্র অঞ্চলে এই এলাকায় আসলে একদিকে খেজুর গাছের যে ব্যাপক সমার রয়েছে, বিপুল পরিমাণে খেজুর গাছ রয়েছে, এই গাছগুলো চাষিদের কাছে কিন্তু একটা মহা মূল্যবান হিসাবে এই সময়টাতে ধরা দেয় এবং চাষিরা এই সময়ে তাদের যে একটা লক্ষ্য থাকে মিষ্টি খেজুর রস যে গুড় তৈরি করা, এই প্রক্রিয়াটি এই এলাকায় ব্যাপক বিস্তৃত হয়েছে এবং গেল বছর থেকে আমরা এখানে যারা গাছ চাষি গাছের রস সংগ্রহ করেন তারা বলছেন যে গত বছর থেকে এবার কিন্তু খেজুর গাছের যে সংগ্রহের মাত্রা তাদের অনেকটাই বৃদ্ধি হয়েছে এবং এই বৃদ্ধির মূল কারণটি হচ্ছে যে এবার তাদের যে একটা লক্ষ্যমাত্রা ছিল খেজুর গাছ বেড়েছে এবং রসের যে চাহিদা সেটা দিন দিন বাড়ছে। এই বৃদ্ধি কিন্তু গাছ চাষিদের অনেকটাই উজ্জীবিত করেছে এবং উজ্জীবিত চাষিরা এবার একটা তাদের দিক থেকে ভালো খেজুরের রস পাবেন, ভালো দর পাবেন এবং মিষ্টি যে গুড় সেই গুড়টিও তারা এই মুহূর্তে সকালে সাত সকালে এই একটা তপ্ত উনুনে জাল দিয়ে তারা গুড় তৈরির প্রক্রিয়া চালিয়ে থাকেন। আমরা দেখছিলাম আসলে এই এলাকায় এবার যে খেজুরের রস বিশেষ করে এই নওগাঁর আশপাশের যেসব গাছই রয়েছে তাদের দিক থেকে যে বিষয়টি বলার চেষ্টা করছে যে অর্গানিক পদ্ধতিতে আসলে কেমিক্যাল ছাড়া যে গুড় সেই গুড়টি তাদের একটা ব্যাপক চাহিদা রয়েছে এবং সেই লক্ষ্য রেখে গ্রাহকের চাহিদা পূরণের জন্য কিন্তু তাদের এই প্রয়াসটা তাদের অব্যাহত রেখেছেন এবং এবার দরের জায়গাটায় তারা বলছেন যে খেজুরের যে মূল গুড়ের যে দাম সেটি কিন্তু গেল বারের চেয়ে কিছুটা বেড়েছে, কিন্তু বৃদ্ধির হারের জায়গায় তাদের দিক থেকে বলা হচ্ছে যে কিছুটা কেমিক্যাল ছাড়া যে গুড় তৈরি করা এটা বাজারে এক ধরনের প্রভাব রয়েছে এবং তাদের দিক থেকে একটা ফ্রেশ গুড় তৈরি করে বাজারজাত করার চেষ্টায় কিন্তু এই গাছিদের তৎপরতা থাকে এবং আগামীতে আরো বাড়বে এবং বৃদ্ধি যত ঘটবে তত কিন্তু এই চাহিদাটা আরো ক্রমান্বয়ে বৃদ্ধি হবে এমন চিত্রই কিন্তু এখানকার গাছিদের দিক থেকে বলা হচ্ছে এবং আমরা দেখছিলাম আসলে এই অঞ্চলে ক্রমান্বয়ে খেজুরের গুড়ের যে বাজার সেটা বাড়ছে এবং গেল বারের চেয়ে এবার খেজুরের গুড়ের বাজার দর এখন পর্যন্ত যে দরে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 320 থেকে 350 টাকা। অন্যান্য ক্ষেত্রে কিন্তু বাজারে বেশ কিছু অসাধু কারবারিদের খেজুরের যে গুড়ের এই কেমিক্যাল রয়েছে এই জায়গায় কিন্তু প্রশাসনের একটা তদারকিও অনেক ক্ষেত্রে ক্রেতাদের দিক থেকে দাবি করা হয়ে থাকে। তবে খেজুর গাছের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বাজারটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং সাত সকালে এই খেজুরের গুড় দিয়ে বিভিন্ন যে পিঠা পায়েস তৈরির প্রয়াস এটি কিন্তু আস্তে চলে ধান কাটা মারাইয়ের পর থেকেই কিন্তু এই খেজুরের যে গুড়ের চাহিদা সেটা ব্যাপক পরিসরে বৃদ্ধি ঘটে এবং এই বৃদ্ধিটাই কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়বে এবং বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলে মিষ্টি গুড়ের চাহিদা বাড়ে এবং খেজুরের যে চাহিদার বিভিন্ন রকমারি খাবারের যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু ধাপে ধাপে এই বরেন্দ্র অঞ্চলে আরেক দফা বৃদ্ধি হবে আগামী শীতের প্রকোপ যত বৃদ্ধি হবে। সব মিলিয়ে এই বাজারটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, খেজুরের গুড়ের চাহিদা বাড়ছে, খেজুরের রসের একটি রমরমা বাণিজ্য এই এলাকায় আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল সার্বিক নওগাঁয় এই খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহের খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। ভোরের সময় ছিল আমার কাছে, পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। গত 4 দশকে বরগুনার বিষখালী নদীর অব্যাহত ভাঙনে বিলীন কয়েক লাখ একর ফসলি জমি ও কয়েক হাজার ঘরবাড়ি। সম্প্রতি আবারও নদীটির বেড়ি বাঁধ, ঘরবাড়ি ও বাজারে ভাঙন দেখা দিয়েছে। তবে নদীর 2 তীরে 44 কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। নকশা প্রস্তুত সম্পন্ন হলে ভাঙন রোধে প্রকল্পটি অনুমোদনের জন্য দাখিল করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
বরগুনার বিষখালী নদী তীরবর্তী নলটোনা গ্রামের সম্ভ্রান্ত খন্দকার পরিবার, ফকির পরিবার এবং খান পরিবার। নদী ভাঙনের কারণে অনেকটা নিঃস্ব খান পরিবার ও ফকির পরিবার, আর খন্দকার পরিবারের অস্তিত্ব বিলীনের পথে। নদী ভাঙনের কারণে এলাকার প্রায় 200 মিটার বেড়িবাঁধ নদীর পেটে। নদীও ছিল ছোট, কিন্তু এই নদী ভাঙতে ভাঙতে তো এখন অনেক বড় হয়ে গেছে। মানুষজন নিঃস্ব হইয়া ঘরবাড়ি হারাইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে চলে গেছে। এখান থেকে ধরেন আমরা 3 দিয়া গ্রাম আর কি ভাঙিয়ে নদীতে গেছে, হাজার হাজার কানি ভাঙ্গিয়ে নদীতে গেছে, কিন্তু কোনো ভাঙ্গল ফিরে আবার মতন কোনো লোকজন এখানে আসে নাই। আমরা 14 ঘর আছি, মানে ওই কোনো রকম একাত্রে আজকে বাস করতে আছি। নদী তীরবর্তী প্রায় 200 বছরের পুরনো নলি বন্দরও ভাঙনের কবলে। এছাড়া বহু হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানও বিলীনের পথে। স্থানীয়দের অভিযোগ, ভাঙনের কারণে বেড়েছে নদীর প্রশস্ততা। সহায় সম্বল হারিয়ে অসহায় হাজারো পরিবার। এখানে দরকার টেকসই বেড়িবাঁধ, হয়তো ব্লক প্রোটেকশন অথবা চর ড্রেজিং করে, যাতে এইখানে আর না ভাঙে। এখন নদী ভাঙে গেছে, আমরা যে কোনখানে যাই আবার স্থান লমু, আমাকে এই পোত নাই, যে মরলে যে মাটিতে ভেজা গাও আমাকে নাই। বলক যে হালায়, হে বলক তো সালাবাড়ি হালায়, সালাবাড়ি লই যায়। আমাকে অন্তত জমিকে 50 থেকে 60 কেনি মতন। আমরা এখন এককাল গরিব হয়ে গেছে জায়গায়। বিষখালী নদীর 2 তীরে 44 কিলোমিটার ভাঙন কবলিত এলাকা শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। চলছে নকশা প্রণয়নের কাজ। শিগগিরই নদী ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য দাখিল করা হবে, জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। অবকাঠামোর কিছু নকশা চলমান আছে, এগুলো পেলেই আমরা পরিকল্পনা দাখিল করব এবং আমরা আশা করি যদি সেই সরকার সেই প্রকল্প অনুমোদন করে, আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং যানমাল রক্ষায় টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে নদী ভাঙনের কারণে প্রায় 50 কিলোমিটার ঝুঁকিতে, আর নদীতে বিলীন হয়ে গেছে অন্তত 2 কিলোমিটার বেড়িবাঁধ। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। খুলনার ডুমুরিয়া উপজেলার মাধবকাটি বিল পাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 5 মাস ধরে পানিবন্দী। পাঠদানের পরিবেশ না থাকলেও বাধ্য হয়ে বেঞ্চ দিয়ে পাটাতন তৈরি করে একটি কক্ষে একসঙ্গে 3টি শ্রেণীর কার্যক্রম চলছে। বিদ্যালয়ে আসতে ঝুঁকির পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। একটির সঙ্গে আরেকটি বেঞ্চ পরপর মিশিয়ে পাটাতন তৈরি করে একই কক্ষে পড়াশোনা করছেন 3টি শ্রেণীর শিক্ষার্থীরা। নিচে পানিতে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো। এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গেল 5 মাস ধরে এমন চিত্র বিদ্যালয়টির, যেখানে শিক্ষার্থীদের আসতে হয় বেঞ্চের উপর দিয়ে হেঁটে, শ্রেণীকক্ষে প্রবেশ করতে হয় খালি পায়ে। পানিতে ভাসতে দেখা যায় তাদের স্যান্ডেলগুলো। নড়বড়ে বেঞ্চ পার হতে যেয়ে পড়ে যাওয়ার ঘটনাও নিত্যদিন ঘটে। খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া সংলগ্ন মাধবকাটি বিল পাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান চলে এভাবে। বর্ষা না থাকলেও নিচু স্থানে নির্মিত বিদ্যালয়টির শ্রেণীকক্ষ, খেলার মাঠ, যাতায়াতের পথ, শৌচাগার পানিবন্দী এখনো। সীমাহীন দুর্ভোগে চলে বিদ্যালয়টির পাঠদান সহ দাপ্তরিক কার্যক্রম। নৌকায় করে আসি, আসার সময় অনেকেই পড়ে যায়, ফ্যান ভিজা গেছে, সোয়েটার ভিজে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে। খেলার কোনো মাঠও নাই, আমরা খেললে করতে পারি না। বাচ্চাদের আসলে আসতে অনেক কষ্ট হয়। ওরা বেশিরভাগই ওদের মারা আগায় দিয়ে যায়। ওরা নৌকায় করে আসে, কেউ কেউ ড্রামে করে আসে, তো অধিকাংশ সময় ওরা পানিতে পড়ে যায়। ছেলে মেয়েদের উপস্থিতি একেবারেই নাই বললে হয়, একেবারে 50% উপস্থিতি। বিভিন্ন সময় সমস্যা নিরসনের আবেদন করেও লাভ হয়নি জানিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলছেন, পরিস্থিতির উন্নতি না হয় নিয়মিত বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। যদি একটা স্কুল করা হয়, সাইক্লোন সেন্টার, উপরে দোতলা থাকবে, আমি ক্লাস করতে পারলাম এবং উপরে এই ছেলেমেয়েরা আমি ক্লাস করলাম, আর আমার এই ছেলেমেয়েরা অভিভাবকরা নিচে এসে যদি আশ্রয় নেয়, তাহলে ওইখানে আশ্রয় নিয়ে থাকতে পারলো, তারা পড়াশোনা করতে পারবে। কয়েক বছর আগে শতাধিক শিক্ষার্থী থাকলেও বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 55 আর শিক্ষক রয়েছেন 5 জন। 2 শিফটে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে শ্রেণী কার্যক্রম। শীতের সকালে পানির উপরে প্রান্তিক জনপদের এই শিক্ষার্থীরা যে পড়াশোনা করছেন, সেটি একটি অসাধারণ ব্যাপার। তবে এমন পরিবেশ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলছেন শিক্ষকরা। রাষ্ট্রের কাছে তাদের একমাত্র দাবি একটি উঁচু ভবন। খুলনার ডুমুরিয়া উপজেলার বিলপাটিয়ালা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। ঝালকাঠিতে প্রায় সবগুলো স্লুইস গেট অকেজো হওয়ায় আসছে না কোনো কাজে। পাশাপাশি নাব্যতা হারাচ্ছে জেলার খালগুলো। এতে পানির অভাবে ব্যাঘাত ঘটছে কৃষিকাজে। পানি উন্নয়ন বোর্ড বলছে,
বরিশাল সেচ প্রকল্পের আওতায় একটি সমীক্ষা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে সমাধানে কাজ শুরু হবে। পলাশের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। নদী ও খালের পানি কৃষির সেচ কাজের জন্য ব্যবহার করতে ৮০ দশকে ঝালকাঠির ৪টি উপজেলার খালগুলোতে সুইচগেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর দশা প্রায় সব কটির। কোথাও নেই পানি নিয়ন্ত্রণ করার মেশিনপত্র। এতে পানির চাপের সময় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে চরম সংকট দেখা দেয়। সুইচগেট নির্মাণের কারণে পলি জমে নাব্যতা হারাচ্ছে খালগুলো। পানি আটকায় রাখবে, মোটরগুলো যে আগে চলমান আসছিল মোটরগুলো নষ্ট হয়ে গেছে, তো মোটরগুলো ব্যবহার করবে এর ভিত্তিতে কর্তৃপক্ষ থাকে, ওই কর্তৃপক্ষ এগুলো দেখাশোনা করে না। আমাকে এই সুইচগেটে অনেক ক্ষতি হইতে আছে, আমরা যাইতে পারি না, টলা লই আইতে পারি না, ওই নারানোরা লই যাইতে পারি না। কথা বল সুইচগেটে টলার বাজ্যে ভরে আমরা এই কারণে একটা রুগী নিয়ে যাইতে পারতেছি না। আমরা এই সুইচগেট চাই না, এই সুইচগেট আমাদের নির্মূল হয়ে গেলে আমরা উপকৃত। পানি উন্নয়ন বোর্ড বলছে এ ব্যাপারে বরিশাল সেচ প্রকল্পের আওতায় একটি সমীক্ষা কাজ শেষ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে এগুলো মেরামত করার জন্য সুপারিশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম পর্যায়ে যে পাম্পগুলো রিপেয়ার করার প্রয়োজন সেগুলোর জন্য একটা প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ঝালকাঠি জেলার বিভিন্ন খালে ৩০০টি সুইচগেট নির্মাণ করা হয়। এর মধ্যে বর্তমানে ২৮৪টি অকেজো হয়ে পড়ে আছে। সময় সংবাদ, ঝালকাঠি। ডিসেম্বর মাসের জন্য বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয় বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪ টাকায়। অকটেনের নতুন দাম ১২৪, পেট্রোল ১২০ এবং কেরোসিনের দাম হচ্ছে ১১৬ টাকা প্রতি লিটার। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইজিং ফর্মুলার ভিত্তিতে এই মাসেই স্থানীয় বাজার মূল্য সমন্বয় করা হচ্ছে। চলতি মাসের মধ্যে মূল্য নির্ধারণেও এই নীতি অনুসরণ করা হচ্ছে। কুয়াকাটা সৈকত জুড়ে এখন শুটকি উৎপাদনের ধুম। দেশ বিদেশের পর্যটকরাও এখান থেকে কিনে নিচ্ছেন প্রাকৃতিকভাবে শুকানো এসব শুটকি। তবে উৎপাদন বাড়লেও এখনও আধুনিকতার ছোঁয়া পায়নি এই শিল্প। স্থায়ী জায়গার সংকটে টেকসই অগ্রগতি থমকে আছে, আর সৈকতের ধারে গড়ে ওঠা শুটকি পল্লী ক্ষতিগ্রস্ত করছে পরিবেশ। তৌকিপাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। কুয়াকাটার সাগর পাড়ে বাঁশ আর কাঠের তৈরি অস্থায়ী ঘর, পাশে সারিবদ্ধ মাচা। কেউ সমুদ্র থেকে তীরে তুলছেন মাছ, কেউ প্রক্রিয়াজাত করছেন, আবার কেউ রোদে শুকাচ্ছেন মাচার উপর। নারী পুরুষ মিলিয়ে এমন কর্মব্যস্ততা দেখা যায় পুরো কুয়াকাটা সমুদ্র সৈকত ও আশপাশের শুটকি পল্লী জুড়ে। শীতের শুরু থেকেই প্রাণ ফিরে পায় এসব পল্লী। অর্ধশতাধিক সামুদ্রিক মাছের শুটকি উৎপাদন হয় এখানে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শুকানো এসব মাছ পর্যটকদেরও পছন্দের। এত সুন্দর প্রসেসিং করে এটা দেখার পর আমার শুটকির প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। দেখে ভালো লাগলো যে ওনারা মানসম্মতই করছে। বিদেশিও এই বাজারজাতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তবে এখনো আধুনিকতার ছোঁয়া নেই এই শিল্পে। উদ্যোক্তারা বলছেন, স্থায়ী জায়গা না থাকা আর বিনিয়োগের অভাবই বড় বাধা। সন্ধ্যা ৬টা ৬:৩০ পর্যন্ত কাজ করি, ৫০০ টাকা বেতন চলে, 2 বেলা খাওয়াই। আমরা যদি সরকারের দ্বারা একটা নির্দিষ্ট স্থান পাইতাম, আমরা 12 মাস করতে পারতাম। এদিকে সরাসরি সৈকতের পাশেই চলছে শুটকি প্রক্রিয়াজাতকরণ। এতে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। নির্দিষ্ট কোনো জায়গায় অবশ্যই অবস্থানগত ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণপূর্বক পরিবেশ সম্মতভাবে শুটকি প্রক্রিয়াজাত করলে সেক্ষেত্রে পরিবেশ দূষণের সম্ভাবনাটা কম থাকে। শুটকি শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। কুয়াকাটা অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট এলাকা আমাদের শুটকি চাষিদের জন্য যদি তারা যদি হস্তান্তর করত, রপ্তানিযোগ্য পণ্য হিসাবে আমাদের শুটকিকে তৈরি করতে পারত। জেলায় বড় ছোট মিলিয়ে 30টির বেশি শুটকি পল্লী রয়েছে, যেখানে প্রতি মৌসুমে কাজ করেন 15 থেকে 20 হাজার শ্রমিক। প্রায় 50 বছর ধরে এখানে চলছে শুটকি প্রক্রিয়াজাতকরণ, কিন্তু আজও গড়ে ওঠেনি স্থায়ী শুটকি পল্লী, যার ফলে এখনও নিশ্চিত হয়নি টেকসই শুটকি উৎপাদন আর সুরক্ষিত কর্মপরিবেশ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।
ভোলার তজুমউদ্দিনে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় সেলিমকে বাসা থেকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করে আনোয়ার হাওলাদার, সিরাজ, রায়হান ও নীরব। গুরুতর অবস্থায় ফেলে রাখা হয় সড়কে। পরদিন সকালে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় 250 শয্যা জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক বৃদ্ধার। বিকেলে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থল বন্দর আঞ্চলিক সড়কের হরিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় পাথর বোঝা একটি ট্রাক জাহানারা বেগমকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়। নিহত জাহানারা বেগম শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মুন্নাপাড়া গ্রামের রসুদ্দিনের স্ত্রী। ফরিদপুরে গৃহকর্মী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই বিচারক শামিমা পারভিন এই রায় দেন। পরে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ফরিদপুরের একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই কিশোরী। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন বাড়ির গৃহকর্তা, কিন্তু কিশোরী কুপ্রস্তাবে সাড়া না দেয় 2022 সালের 19 জুলাই তাকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত আসামি। ঘটনার পরদিন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষী শেষে আজ এ রায় দেন আদালত। 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। দুপুরে শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড়া মাথায় হলুদ কাপড় বেঁধে বিক্ষোভ মিছিলে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় চাঁদাবাজরা রিকশার লাইসেন্সের নামে লাখ লাখ টাকা বাণিজ্য করেছে। তাদের লুটপাট, চাঁদাবাজির কারণে রিকশা চালকদের নাভিশ্বাস উঠেছে। এ ব্যাপারে 5 দফা দাবি তুলে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। আমরা প্রকৃত চালক, তাদেরকে একটা করে লাইসেন্স দেওয়ার জন্য আমরা পৌরসভার কাছে আবেদন জানাই, আমরা প্রকৃত রিকশার লাইসেন্স, আমাদেরকে একটি লাইসেন্স দেওয়া হোক। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের একটি সংস্থার 6 কর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের দেয়া হয় পুলিশের জিম্মায়। শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের পল্লী বন্ধু উন্নয়ন সংস্থায় এই ঘটনা ঘটে। গ্রাহকদের অভিযোগ, বিনিয়োগ সংগ্রহের পর পালানোর চেষ্টা করেছিল সংশ্লিষ্টরা। টাকা ফেরত দেওয়ার কথা বললে শুরু হয় টালবাহানা। 6 কর্মীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে আঞ্চলিক সড়কে কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। খবর পেয়ে 6 জনকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন পল্লী বন্ধু উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা। টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শহরের আকুর টাকুর পাড়ায় লাজ ফার্মার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশ কিছু ওষুধ জব্দ করে তদন্ত করা শুরু হয়। পরে ওষুধগুলো নকল প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, স্থানীয় এক বাসিন্দা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির অভিযোগ করলে চালানো হয় অভিযান। এদিকে নকল ওষুধ থাকার বিষয়টি সরবরাহকারীর প্রতিনিধির প্রতারণা বলে দাবি করছে লাজ ফার্মা। মেহেরপুরে 10টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। বিকেলে বাজিতপুর বিওপি আওতাধীন সীমান্ত এলাকায় 2 যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালায় বিজিবি। আব্বাস আলীর সঙ্গে থাকা ভারতের নদিয়ার তেহট্ট এলাকার মিজান রহমান শেখের কাছ থেকে উদ্ধার করা হয় 10টি স্বর্ণের বার, যার বাজার মূল্য আনুমানিক 2 কোটি 10 লাখ টাকা বলে জানায় বিজিবি। পরে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়। দহের সার সংক্রান্ত নীতিমালা 2025 সংশোধনের দাবিতে মানববন্ধন পালন করেছেন খুচরা সার বিক্রেতারা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের কাছে সরাসরি সার বিক্রি না করার প্রজ্ঞাপন বাস্তবায়ন হলে দেশের ব্যবসায়ী এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে। খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টিও লাইসেন্স এবং 2009 সালের নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি উপলক্ষে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সকালে সদরের তেঁতুল তলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। এ সময় চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়ন পূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম চালু সহ 8 দফা দাবি পেশ করেন তিনি। 60 ঘন্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। সকালে সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো এবং প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে আন্তর্জাতিক লাইসেন্স অনুযায়ী চালকদের জন্য 60 ঘন্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক। এখন থেকে আমরা 60 ঘন্টা ট্রেনিং ব্যতি রেখে আমরা কাউকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করব না। এটা সদাশয় সরকারের বর্তমান সিদ্ধান্ত। আন্তর্জাতিক পর্যায়ের ড্রাইভিং লাইসেন্স যারা ইস্যু করে সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। পঞ্চগড়ে শুরু হলো 3 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ। বিকেলে সদর উপজেলার প্রকল্পটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান। সড়ক ও জনপথ বিভাগ জানায়, প্রকল্পের ব্যাপ্তি চৌরঙ্গি মোড় থেকে সদর ইউনিয়নের সিংপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 49 কোটি টাকা। সড়ক 4 লেনে উন্নীত হলে পাল্টে যাবে শহরের চিত্র, যানজট কমার সঙ্গে দূর হবে ভোগান্তি। হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ওপেকের ভার্চুয়াল বৈঠকে এই অভিযোগ তুলেছেন কারাকাসের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ওয়াশিংটন ইতোমধ্যে ক্যারিবিয়ানে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন, আর প্রেসিডেন্ট ট্রাম্প আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে উত্তেজনা আরও বাড়িয়েছেন। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভেনেজুয়েলার অর্থনীতি ও সামাজিক বিষয়ক মন্ত্রী রদ্রিগেজ পড়ে শোনান দেশটির প্রেসিডেন্ট মাদুরোর চিঠি, যেখানে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র লেথাল মিলিটারি ফোর্স ব্যবহার করে বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার দখল করার চেষ্টা করছে। এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্য এবং উৎপাদনের স্থিতিশীলতাকে গুরুতরভাবে প্রভাবিত করবে বলে সতর্ক করা হয়। রদ্রিগেজ সাফ জানান, ভেনেজুয়েলা নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ, কোনো হুমকি মানবে না। এদিকে ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এছাড়াও মাদক পাচার বন্ধে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিতও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, তাই প্রয়োজনে সব বিকল্প ব্যবহারের সম্ভাবনা উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন মাদুরো। শিউলি রোজা, সময় সংবাদ। যুদ্ধ থামাতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। যুদ্ধবিরতি ছাড়াও বৈঠকে ইউক্রেনের সার্বভৌমত্ব ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার রূপরেখা আলোচনায় আসে। এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হ্যালেন্ডেল বিচে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাশাপাশি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেন। আলোচনার উদ্দেশ্য যুদ্ধ থামিয়ে ইউক্রেনকে সার্বভৌম ও স্থায়ীভাবে স্বাধীন রাখার রূপরেখা
তৈরি করা। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ শেষ করা নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যা ইউক্রেনকে ভবিষ্যতে স্বাধীন রাখবে এবং যুদ্ধ থেকে বিরত রাখবে। যুদ্ধ বন্ধ হলে শুধু দেশ পুনর্গঠন হবে না, বরং বিশাল অর্থনৈতিক অগ্রগতির পথেও প্রবেশ করবে বলে জানান মার্কো। শান্তি আলোচনা নিয়ে একই মত প্রকাশ করেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। বলেন, প্রাথমিক কাঠামোগত আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধ চলমান থাকায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন আগামী দিনে আরো সংলাপের মাধ্যমে শান্তি বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে। এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্য করেন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে নিজেদের বাড়িকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পরিণত করেছে অস্ট্রিয়ার এক পরিবার। গোটা এলাকা সাজিয়ে তুলেছে প্রায় 10 লাখ মরিচবাতি আর 250 কার্টুন চরিত্র দিয়ে, যা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। গোলেন হিউবার পরিবারের দাবি, 1.3 একর এলাকা ঘিরে অবস্থিত তাদের এই বাড়ি ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস। লাল নীল বাতিতে কেটে গেছে রাতের অন্ধকার। আলো ঝলমলে এক বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। এই পথ ধরে কিছু দূর এগোতে দর্শনার্থীদের স্বাগত জানায় আলোকিত ফটক। এ সময় সঙ্গীত আর উৎসবের আবহে ভরে ওঠে চারপাশ। অস্ট্রিয়ার গোলেন হিউবার পরিবারের উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখতে প্রতি বছর ভিড় করেন হাজারো মানুষ। প্রায় 1.3 একর এলাকা জুড়ে 10 লাখেরও বেশি মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড। রয়েছে সান্তা ক্লজ, হরিণ, হেলিকপ্টার সহ নানা কার্টুন চরিত্র। সব মিলে 250টিরও বেশি কার্টুন চরিত্রকে একত্র করেছেন আয়োজকরা। প্রায় 5000 বর্গমিটার জায়গা জুড়ে এই আলোকসজ্জা গড়তে সময় লাগে 4 মাস, আবার খুলতেও লাগে সমান সময়। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ হওয়ায় এই আয়োজন পরিবেশ বান্ধব বটে। ভিয়েনার দক্ষিণাঞ্চল থেকে 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত গোলেন হিউবার পরিবারের এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড একে ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। মূল আয়োজক সাবিন গোলেন হিউবার জানান, ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়ে এই সাজানোর ভূত মাথায় চাপে তার। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। দর্শনার্থীদের অনুদানেই চলে পুরো আয়োজন, বাকি অর্থ যায় দাতব্য কাজে। 2010 সালে এক বন্ধু লিউকেমিয়ায় মারা যাওয়ার পরই এই উদ্যোগের সূচনা। এরপর থেকে এখন পর্যন্ত 3,50,000 ইউরোর বেশি দান করতে পেরেছে পরিবারটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ক্রিকেটারদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার জন্যই 1 যুগ পরেই নিলামের ব্যবস্থা। প্রথম ধাপ সম্পন্ন করার পর এবারের বিপিএল নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফ্র্যাঞ্চাইজিগুলো সন্তোষজনক ব্যাংক গ্যারান্টি দেয় অনেকটাই নির্ভর গভর্নিং বডি। এছাড়া টুর্নামেন্টে ফিক্সিং বন্ধে প্রতি দলের সঙ্গে 2 জন করে সিআইডি কর্মকর্তা দলের সঙ্গে রাখা হবে বলে জানান সহসভাপতি সাখাওয়াত হোসেন। জাঁকজমকপূর্ণ আয়োজন, পছন্দের ক্রিকেটার নিয়ে কারাকারি, অর্থের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিতে হয়েছে কৌশলী সিদ্ধান্ত। এবারের বিপিএল মাঠে গড়ানোর আগেই দেখলো নতুন কিছু। 92 টু রংপুর 1 যুগ পর নিলাম, কোয়ালিটি অনুযায়ী ক্রিকেটারদের মূল্যায়ন পাইয়ে দেয়াটাই ছিল বিসিবির লক্ষ্য। এই বিপিএলটা অকশন যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে খেলোয়াড়দের যে অ্যাকচুয়াল যে তাদের যে প্রাপ্য রিওয়ার্ড সেটা যেন তারা পায়। এর পরপরই আমাদের ICC T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো সব কিছু মিলিয়ে এখানে হাই পারফর্মিং বলেন, এখানে পারফরমেন্সের জায়গাটা বলেন, তার থেকে বড় হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া। তবে নির্বাচিত হওয়ার কদিনের মাথায় বিপিএল করার ভাবনাটা ছিল এই বোর্ডের সাহসী সিদ্ধান্ত। তার উপর ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে ব্যাংক গ্যারান্টি নেওয়া ছিল আরও বড় চ্যালেঞ্জ। সবকিছু সামলে প্রথম ধাপ সম্পন্ন করেছে গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টির অর্থ দিয়েছে নোয়াখালীও, ফিক্সিং বন্ধেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। আমাদের অবজেক্টিভটা কি ছিল? অবজেক্টিভটা ছিল যে এই পুরো গেমে যেন কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয়, কোনো লজিস্টিক্সের লোক টাকা না পায়, কোনো মিডিয়া ম্যানেজার টাকা না পায়, এরকম যেন না হয়। আমরা যেই পরিমাণ টাকা পেয়েছি এই পরিমাণ টাকাতে আমরা সিকিউর আছি। যদি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং গেম ইন্টিগ্রিটিতে কোনো প্রবলেম হয়, যে কোনো সময় টিম বাদ পড়ে যাবে। এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং এইটাই তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়েছি। একটা সিকিউর জায়গায় এসে খেলাটাকে তো চালাতে হবে, তো সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে আমরা মনে করি আমরা সিকিউর জায়গায় আছি। বিসিবির বর্তমান বোর্ডের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই বিপিএল তাদের প্রমাণের চাবিকাঠি, তাই এই আসরে আরো নতুনত্ব দেখানোর অপেক্ষায় এই বোর্ড। বিপিএল নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কথা বলছি,
থিঙ্ক অ্যাবাউট ব্যাক, যে আপনারা পিছনে যে দেখেন যে বিপিএলের অবস্থানটা কোথায় ছিল, সেই জায়গা থেকে আমরা বিপিএলটাকে কোথায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে সবাই মিলে যদি ভালো পজিটিভ কথা চিন্তা করি, ভালো কিছু চিন্তা করি, দেখবেন ইনশাল্লাহ এটাকে বিপিএলটা খুব ভালো দিকে যাবে। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর 12তম আসর। দোয়া করি যেন তারাও ভালোভাবে খেলুক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাবিবুর রহমান সোহানকে 50 লাখ টাকা দিয়ে দলে নিয়ে কোনো ভুল করেনি নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই তাকে টার্গেট করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। জাকের অঙ্কনকে বেস প্রাইজে পাওয়া দলের জন্য সুবিধা হয়েছে বলে মনে করেন সুজন। বলছেন জাকেরকে নিয়ে যতই সমালোচনা হোক, এবার তাকে অফসাইডে খেলাবেন তিনি। হাবিবুর রহমান সোহান এশিয়া কাপ রাইজিং স্টারে হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরি করেই জানিয়ে দিয়েছিলেন তিনি আসছেন। এরপর পুরো আসরেই তার উইলও কথা বলেছে অন্য সবার চেয়ে আলাদাভাবে। তার অভিধানে সম্ভবত ব্লক শব্দটাই নেই, হিটিং তার একমাত্র স্কিল। আর এই বিষয়টাতেই মজে ছিল নোয়াখালী এক্সপ্রেস। ছোটবেলার কোচ খালেদ মাহমুদ সুজনেরও দাবি ছিল সোহানকে নিয়েই, তাই তো শেষ পর্যন্ত তার দাম উঠল আকাশে। 50 লাখে সোহান এবার নোয়াখালীর। সোহানকে আমি ছোটবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিভেবল ম্যাচ দিয়েছিল স্কুল না, তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে, বাট ও যেমন ওর ভয় ডর নাই, হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে, ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো এবং আমি আশা করি যাতে ওইরকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতা অথবা ইজি হয়ে যাবে। নিলামের নিয়মের মার প্যাচে কপাল খুলেছে নোয়াখালীর। বিগিনার্স লাক শব্দটার উপযুক্ত উদাহরণ এখন পর্যন্ত তারাই। বেস প্রাইসে নিলামের নিয়ম মেনে তাদের দলে তাই অঙ্কন, জাকের। তবে জাকেরকে নিয়ে তো সমালোচনা বিস্তর, কিন্তু সুজন জানালেন এটা নিয়ে ভাবছেন না তিনি। জাকেরকে অফসাইডে খেলাটা প্রয়োজনে শিখিয়ে দেবেন তিনি। জাকির আমাকে আবনির জন্য অনেক ম্যাচ জিতে আছে, টু বি ভেরি ভেরি, এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করতে হয় সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে, আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফসাইডে শট খেলাবো। আসলে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। ক্যাপ্টেন হিসেবে এখনো কাউকে ভাবেনি মালিক পক্ষ, তবে হেড কোচের পছন্দের শীর্ষে সৌম্য সরকার। আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদি ওর করতে চায়, কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না বিকজ অফ প্রেশার নিতে চায় না বাড়তি একটা। যে করতে চায় তা আমি সৌম্য কথা, আমি জাকিরের কথা চিন্তা করি, অথবা জাকিরকে আমি চাই না, জাকির প্রেশার ফ্রি ক্রিকেট খেলুক, ও যাতে এনজয় করুক বিপিএলটা, হি ব্যাক টু হিজ রিদম এন্ড ফর্মে, সেটা আমি দোয়া করব। নিলামের প্রথম ডাকে কেউ ডাকেনি রিয়াদ মুশিকে, পরে বেস প্রাইসে তাদের দলে নিয়েছে 2 ফ্র্যাঞ্চাইজি। বিষয়টায় একটু আক্ষেপ থেকে গেছে সুজনের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।